গুড আফটারনুন। আজ তোমাদের আমি ক্লাসে আলোচনা করব ভারতীয় সংবিধান। তোমাদের একটা চ্যাপ্টারে আছে ভারতীয় সংবিধান, সংবিধানের বৈশিষ্ট্য এবং প্রকৃতি। সবার আগে জানতে হবে সংবিধান কি। সংবিধান সম্পর্কে প্রত্যেকের একটা, তোমরা যারা ছাত্রছাত্রী আছো, সঠিক স্বচ্ছ ধারণা তোমাদের জানা দরকার। কারণ আমরা ভারতবাসী, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এবং আমি মনে করি সংবিধান না জানলে আমাদের ভারতবাসী হিসেবে আমাদের অনেক কিছু অস্পষ্ট ধারণা থাকে। সেই সংবিধান সম্পর্কে তোমাদের ধারণা দেব। তার তোমাদের যে পেপারটা আছে, মেকিং অফ পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া 1947 থেকে 1977, এর মধ্যে সংবিধানের যে অধ্যায়, সেখানে সংবিধান হচ্ছে ভারতবর্ষের একটা দলিল, লিখিত দলিল। আমাদের এত বড় ভারতবর্ষ দেশ, সেই দেশ কেমন ভাবে চলবে, তার আইন বিভাগ কেমন হবে, শাসন বিভাগ কেমন হবে, বিচার ব্যবস্থা কি হবে, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হবে, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, মুখ্যমন্ত্রী কিভাবে নির্বাচিত হবে, আমাদের যারা আমরা ছাত্র, তোমরা যারা ছাত্রছাত্রী, আমরা যারা শিক্ষক মহাশয় আছি, আমাদের অধিকার কি, আমাদের মৌলিক অধিকার আছে, আমাদের কর্তব্য আছে, সেই সম্পর্কে সঠিক ধারণা না থাকলে কিন্তু আমরা কিছুই জানতে পারবো না। ভারতবাসী হিসেবে আমাদের সব অজানা থাকবে। তাই সংবিধান ভারতবর্ষের একটা দলিল। আমরা যখন বাড়ি করি, আমাদের একটা নির্দিষ্ট দলিল থাকে। সেই দলিলের মধ্যে দিয়ে আমরা আমাদের বাড়ির একটা সঠিক ধারণা পাই। সেরকম ভাবে সংবিধান হচ্ছে দলিল, যার মধ্যে দিয়ে আমাদের এই ভারতবর্ষ বৃহৎ দেশ, সেই বৃহৎ দেশে আমাদের সমস্ত কিছু লেখা থাকে। এই সংবিধানের প্রথমে আমরা যেটা যাব, বৈশিষ্ট্য। এই ভারতবর্ষ সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহৎ এবং জটিল সংবিধান। এই ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আকারগত দিক দিয়ে এই ভারতবর্ষের সংবিধান জটিল, সর্বাপেক্ষা জটিল। বিশ্বের কোনো দেশে এত আমাদের ভারতবর্ষের সংবিধানের মতো এতগুলি ধারা এবং উপধারা নেই। প্রায় 395টি ধারা ভারতবর্ষের সংবিধানে আছে। 8টি তফসিল, এবং পরবর্তীকালে বারবার সংবিধান সংশোধিত হয়েছে। তাতে দেখা গেছে ধারার সংখ্যা বেড়েছে, প্রায় 448টি ধারা, উপধারা এবং 12টি তফসিল আছে। আজকে বৃহত্তর এত বেশ বড়, তার জন্যে এই সংবিধান অনেক জটিল। এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 7টি ধারা এবং 4000-এর মতো শব্দ এখানে আছে। ভারতবর্ষের নাগরিকদের এই অধিকার, নাগরিকদের কর্তব্য, নাগরিকদের যে সমস্ত দায় দায়িত্ব, সবই কিন্তু এই সংবিধানের মধ্যে লিখিত আছে। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী তার কি কর্তব্য, আমাদের দেশের রাষ্ট্রপতি তার কি কর্তব্য, মুখ্যমন্ত্রী তার কি কর্তব্য, তিনি কিভাবে নির্বাচিত হন, কিভাবে তার কাজকর্ম, সবই আমাদের এই সংবিধানের মধ্যে লিখিত আছে। এবং ভারতীয় সরকারি চাকরিতে সংরক্ষণ যে প্রথা, সেটাও কিন্তু এই লিখিত আছে। ভারতের জাতীয় জনক, যে সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি এই সংবিধান রচনা, তোমরা সবাই জানো। হ্যাঁ, বি.আর. আম্বেদকর এই কিছুদিন আগে তার মৃত্যুবার্ষিকী গেল। আমরা
পালন করেছে। B.R. আম্বেদকর ভারতবর্ষের সংবিধানের জনক। তিনি সংবিধান লিখিত আকারে লিখে গেছেন এবং ভারতের বিভিন্ন, আমরা জানি কোনো দেশ যখন কোনো বিপদে বা কোনো অবস্থায় পড়ে কিভাবে সেই দেশকে উদ্ধার করতে হবে, বৈদেশিক আক্রমণ যখন ভারতবর্ষ আক্রমণ করে কিভাবে কত নম্বর ধারায় তার জরুরি অবস্থা, বিভিন্ন ব্যাপারে সবকিছু কিন্তু লিখিত আছে। তাই আমাদের এই সংবিধান কিন্তু ভারতবর্ষের শুধু নয়, বিশ্বের মধ্যে জটিল, বৃহত্তম। হ্যাঁ, এই সমস্ত কিছু আমি ডিটেলসে আজকে যাব না, কেননা তাহলে তোমাদের অনেক সময় বেশি লাগবে। ওই জন্যে আজকে জাস্ট শুধু সংবিধান সম্পর্কে বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করছি এবং পরবর্তী সময় এরপরে ব্রিটিশ 2 নম্বর পয়েন্ট যেটা দেখছো, ব্রিটিশ রাজের প্রভাব লক্ষণ। ভারতীয় সংবিধানে রচনার সময় গণপরিষদের সদস্যগণ বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্রের সংবিধানের দ্বারা প্রভাবিত হয়েছিল, তেমনি ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রকার সাংবিধানিক আইনের দ্বারা এ বিষয়ে 1909, 1919, 1935 সালে ভারত শাসন আইন, আমি আগের ক্লাসে পড়িয়েছি ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি, সেটা পরীক্ষা তোমরা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে আগামী গত বছর এবং তার আগের বছর পরীক্ষা এগুলো কিন্তু এসছে। তাই ভারতের ব্রিটিশ প্রভাব লক্ষণীয় ভারতের সংবিধান এবং এই সংবিধানের আইনগত দিক দিয়ে জটিল। ভারতের সংবিধান আইনের কথা উল্লেখ আছে, দেখবে এই আইনের বিষয়ে 1909 সালে, 1919 সালে, 1909 সালে, 1919 এবং 1935 সালে এই তিনটে ডেট তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখতে হবে। তারপরে 3 নম্বর পয়েন্ট, লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ। ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লিখিত এবং অলিখিত। কোনো কোনো সময় আমরা দেখা গেছে লিখিত হলে অলিখিত সংবিধানের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন প্রথা, রীতিনীতি ভারতীয় সংবিধানের বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কোনো কোনো সময় আমরা দেখেছি কোনো সময় লিখিত আছে, কোনো সময় আবার অলিখিত আকারে লেখা আছে। নেক্সট, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংবিধানের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের প্রয়োজন কিছু বিষয় সংশোধনের জন্য। তোমরা জানবে কোনো বিল আইনে পরিণত হওয়ার আগে বা কোনো বিল আইনে পরিণত সময় সংসদ মানে যেখানে লোকসভা, সংসদে যেখানে প্রধানমন্ত্রী বসে, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যগণ নিয়ে সংসদ তৈরি হয়। এই সংসদের বেশিরভাগ সদস্য 2/3 মেজরিটি, সেখানে যদি কোনো একটা বিল বা কোনো কিছু আমরা যদি সিদ্ধান্ত নিই বা আইনে পরিণত করতে চাই, তাহলে কিন্তু আমরা দেখব মেজরিটি যদি সেখানে সমর্থন জানায় সেটা কিন্তু পাস হয়। তাই তোমরা দেখো মোট সদস্যের 2/3 ভোটদানকারী সমর্থন প্রয়োজন। এছাড়া সংশোধন করার জন্য উভয় পক্ষের মোট সদস্য প্রয়োজন। আমরা জানি ভারতীয় সংবিধানে 2টি কক্ষ আছে, তোমাদের এটা জানা দরকার। একটা হচ্ছে উচ্চ কক্ষ রাজ্যসভা, নিম্ন কক্ষ লোকসভা। রাজ্যসভার সদস্যগণ 6 বছরের জন্য নির্বাচিত হন এবং লোকসভার সদস্যগণ 5 বছরের জন্য নির্বাচিত হন। লোকসভায় তোমাদের এটা আরো জানা দরকার যে লোকসভার প্রধানমন্ত্রী, পরে যখন পড়াবো যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী বা লোকসভার যে ভূমিকা ভারতীয় সংবিধানে বা আইন ব্যবস্থায়, লোকসভার যে কাজকর্ম, প্রধানমন্ত্রীর কাজ, সেটা কিন্তু আমি যখন পড়াবো তখন ডিটেলসে আসবে যে লোকসভার সদস্যগণ কিভাবে নির্বাচিত হন, কারা নির্বাচিত করেন, সব তো আমাদের জনগণ, আমাদের প্রত্যক্ষ ভোটে লোকসভার সদস্যগণ নির্বাচিত হন, তারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। এইটা পরে জানাবো। এই 2/3 সমর্থন হতে লাগে, তার সঙ্গে অঙ্গরাজ্যকে আইনসভা অর্ধেকের প্রয়োজন। নেক্সট, সংবিধানে প্রাধান্য। সংবিধানে কেবল দেশের সর্বোচ্চ আইনই নয়,
সেই সঙ্গে সব রাষ্ট্রীয় ক্ষমতা নাগরিক অধিকারের উৎপত্তি স্থল। তাই সরকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে সুপ্রিম কোর্ট বা প্রধান ধর্মাধিকরণ সে আইন বাতিল করে দিয়ে সংবিধানের পবিত্রতা ও প্রাধান্য রক্ষা করে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সংবিধানের প্রাধান্য, তোমরা দেখলে ভারতীয় সংবিধানে লিখিত আছে কোনো আইন, হ্যাঁ, সেই আইন যদি লোকসভার সদস্যগণ বা প্রধানমন্ত্রী বা কোনো নাগরিক সেই আইন যদি লঙ্ঘন করে, হ্যাঁ, সেই সুপ্রিম কোর্টের লিখিত আইন লঙ্ঘন করলে যে কোনো নাগরিক সেই আইন লঙ্ঘনের বিরুদ্ধে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে। তার আইন লঙ্ঘনের জন্য সেই সুপ্রিম কোর্ট সেই আইন সেই যদি মনে করে যে সংবিধান লঙ্ঘিত হয়েছে বা সংবিধান বিরোধী কোনো কাজ হয়েছে, সেটা কিন্তু বাতিল করে দিতে পারে। হ্যাঁ, সেটা জানা দরকার। সার্বভৌম সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, সাধারণতন্ত্র খুব গুরুত্বপূর্ণ। সার্বভৌম, সাবরজনেট, চরম ক্ষমতা। ভারতীয় সংবিধানের একটা চূড়ান্ত ক্ষমতা আছে যে সার্বভৌম। এই সার্বভৌম মানে চূড়ান্ত ক্ষমতা, যেটা যার জন্য ভারতবর্ষকে আমরা রাষ্ট্র বলি। হ্যাঁ, সেই রাষ্ট্রীয় ক্ষমতা মানে চূড়ান্ত ক্ষমতা। ভারত বৈদেশিক ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী, এই জন্য সার্বভৌম কথাটা যুক্ত হয়েছে। পরে আসবো, পরে যখন সার্বভৌম বৈশিষ্ট্য তার যে ক্ষমতা সেটা পড়ানোর সময় আসবে। সমাজতন্ত্র, এখানে সমাজতন্ত্র কথাটা যে বলা হয়েছে, হ্যাঁ, সেখানে দেখবে ভারতকে গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে, তাই সমাজতান্ত্রিক কথাটা যুক্ত আছে। নেক্সট হচ্ছে ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, ধর্মনিরপেক্ষ মানে ভারতবর্ষে সংবিধানে কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া হয়নি, এখানে সব ধর্মের প্রতি সমান অধিকার দেওয়া হয়েছে, এই জন্য বলা হচ্ছে ধর্মনিরপেক্ষ। তুমি বাংলাদেশে যাও, তুমি পাকিস্তানে যাও, এই যে বাংলাদেশে এখন যে আন্দোলনটা হচ্ছে তোমরা সবাই জানো, বাংলাদেশে আন্দোলন করতে গিয়ে দেখা গেছে যে ওরা ধর্মনিরপেক্ষ বা ওরা নিজেরা ইসলাম কান্ট্রি, হ্যাঁ, বলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে বলে তারা চেষ্টা করছে। বাংলাদেশ যেমন আছে, নেপালে আছে, কিন্তু ভারতবর্ষের ব্যতিক্রম, সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষ কথাটা আছে, সব ধর্মের মানুষের প্রতি সমান অধিকার। নেক্সট, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক শাসন ব্যবস্থা মিশ্রণ। যুক্তরাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্য: লিখিত দুষ্পরিবর্তনের সংবিধান, কেন্দ্র রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন, নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় প্রকৃতিগত এগুলো আছে। নেক্সট, রাষ্ট্রপতি শাসিত মন্ত্রিসভা পরিচালিত সরকারের মধ্যে সমন্বয়। ভারতীয় সংবিধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে রাষ্ট্রপতি তিনি দেশের সর্বোচ্চ প্রধান নাগরিক, তিনি সমস্ত আইনের ঊর্ধ্বে, এবং মন্ত্রিসভা পরিচালিত সরকার, প্রধানমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে মন্ত্রিসভার সদস্যগণও থাকে। নেক্সট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ আলাদা আলাদা থাকে, এটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা। নেক্সট, নাগরিকদের মৌলিক অধিকার সমেত স্বীকৃতি। ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত আছে 6টি: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃত অধিকার। এই অধিকারগুলির মধ্যে কোনো একটি অধিকার যদি নাগরিকদের যদি সেই অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে কিন্তু সেই নাগরিক সুপ্রিম কোর্টে, ভারতের যে সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টে কিন্তু বিচারের জন্য সে বা অধিকার পাবার জন্য কিন্তু সে আপিল করতে পারে। সুপ্রিম কোর্ট যদি সেটাকে যথাযথ মনে হয়, তাহলে কিন্তু সেই অধিকার তাকে নাগরিককে ফিরিয়ে দেবে, এটা মনে রাখতে হবে। নেক্সট, মৌলিক কর্তব্য। আমি তো আগেই বললাম যে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সঙ্গে সঙ্গে মৌলিক কর্তব্য আছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের ফলে এই মৌলিক কর্তব্য আছে। হ্যাঁ, সেই মৌলিক কর্তব্যগুলো কি আছে? আমাদের নাগরিকরা, আমরা রাষ্ট্রের প্রতি কেমন কর্তব্য পালন করব, দায়িত্ব পালন করব। রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে আমাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করা, তেমনি আমাদেরও আছে যখন রাস্তা দিয়ে চলবো সঠিকভাবে চলবে, এটা হচ্ছে কর্তব্য। নেক্সট, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি।
ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আছে। মৌলিক অধিকারগুলির মতো এগুলো যদি আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও সরকার কোনো কারণে যদি এটা সেই জনকল্যাণ সমাজ ব্যবস্থা গঠনের পক্ষে অনুপযোগী হয় তাহলে কিন্তু সেটা ব্যবস্থা নিতে পারে। নেক্সট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ। ভারতীয় সংবিধানে ভারতীয় একটি ধর্মনিরপেক্ষ, আগেই বলেছি এখানে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, কোনো ধর্মের প্রতি সরকার পক্ষপাতিত্ব করবে না, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ। নেক্সট, স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগের প্রতিষ্ঠা। ভারতীয় রাষ্ট্রপতিরা যাতে নিরপেক্ষভাবে বিচার করতে পারেন তার জন্য সংবিধানে কয়েকটি ব্যবস্থা গ্রহণ করছে এবং রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো কারণে আমরা জানি, তোমরা হয়তো জানবে যে কোনো মানুষের যদি কোনো নাগরিকের যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় বা ফাঁসি হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে এমন ভারতীয় সংবিধানে ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতা বলে সে তার ফাঁসি রদ করতে পারে বা তার যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে দিতে পারে। এইটা হচ্ছে চরম ক্ষমতা যেটা ভারতীয় সংবিধানে উল্লেখিত আছে। নেক্সট, এক নাগরিকত্ব ব্যবস্থা। ভারতীয় সংবিধানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এক নাগরিকত্ব। কোনো ভারতীয় একই সঙ্গে দু দেশের নাগরিকত্ব অর্জন করতে পারে না, কেননা তুমি একই সঙ্গে ভারতের একই সঙ্গে বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করতে পারো না, এটা কোনো ক্রমেই হওয়া যায় না। এই জন্য ভারতীয় অঙ্গরাজ্যে সম্পূর্ণভাবে কেন্দ্রের সঙ্গে নাগরিকদের অঙ্গরাজ্যের নাগরিকত্ব থাকে না, নাগরিকত্ব এক নাগরিকত্ব। নেক্সট হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। নেক্সট অ্যান্ড লাস্ট, ভারতীয় সংবিধানের 325, 326 নম্বর ধারায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 18 বছর হলেই সে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সে নাগরিক হবে, ভারতীয় নাগরিক। তার কিন্তু 18 বছর হলে সে ভোট দান করতে পারবে স্বাধীনভাবে। হ্যাঁ, সেইগুলো কিন্তু বলা আছে। স্ত্রী পুরুষ ধর্ম জাতি ধর্ম বর্ণ ইসলাম হিন্দু মুসলিম বলে ব্যাপার নয়, 18 বছর হলেই সে কিন্তু ভারতীয় সংবিধানের অনুযায়ী সে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই হচ্ছে মোটামুটি আজকে যে আলোচনা করলাম, এটা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। এছাড়া আমাদের ভারতীয় সংবিধানের প্রকৃতি পড়তে হবে, তাকে কি অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বা অন্যান্য দেশের সঙ্গে পার্থক্য। প্রস্তাবনা ভারতীয় সংবিধানে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে প্রস্তাবনা। হ্যাঁ, সেটা তোমাদের পরবর্তী ক্লাসে পড়াবো। তোমরা এই যে পড়ালাম আজকে সেই ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য তোমরা দেখে আসবে, দেখে আসলে তোমাদের পক্ষে বোঝা আরো সহজ হবে। থ্যাংক ইউ।